আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি বাংলা দ্বিতীয় পত্রের গ্রামার আইটেম স্পেশাল চমৎকার গিফট ক্লাস নিয়ে। আজকে আমরা আমাদের গ্রামার আইটেমের একেবারে যে প্রথম যে আইটেম রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম, এই গ্রামার আইটেম দিয়ে আমি তোমাদের ক্লাস শুরু করতেছি। তো আমাদের একেবারে প্রথম যেই ক্লাসটা হয়েছিল গত সপ্তাহের শুক্রবারে, সেখানে আমরা পুরো ১২টা গ্রামারের যে পুরোটা আইটেম ছিল আমাদের, পুরো ১০০ মার্কের যে আইটেম, যেখানে আমাদের গ্রামার অংশ ছিল ৬০ নাম্বার, আর ছিল আমাদের বাকিটা হচ্ছে রিটেন পার্ট যতটুকু হবে। তো এখন সরি, গ্রামার তো আসলে ৬০ না, গ্রামার কত ছিল জানি আমার খেয়াল নাই, যাক যতটুকুই ছিল। তো এখন গ্রামারের এবং রিটেন পার্ট মিলিয়ে যে ১০০ মার্ক ছিল, তো সেই ১০০ মার্কে আমি একটা সাজেশন দিয়েছিলাম যে কোনটা কোনটা আমরা অথবা উত্তর করব, কোনটা কোনটা মেইন পার্ট উত্তর করব, এই বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আমাদের একবারে প্রথম যেই আইটেমটা আছে গ্রামারের বাংলা উচ্চারণের নিয়ম, সেটাতে আমরা আলোচনা শুরু করতেছি। তো ক্লাসটা শুরু করার পূর্বে আমি তোমাদের বলি, আজকে হইতে পারে যদি হঠাৎ করে আমার ক্লাসটা অফ করতে হয় একটা জরুরি কাজে, এটা আমি অফ করে দিতে পারি, আগে থেকে বলে দিচ্ছি। আমার হইতে পারে যে যদি এই ইমার্জেন্সি কাজটা করতে হয়, অর্থাৎ আমাকে একটু হয়তো বাইরে যেতে হবে রক্ত দেওয়ার জন্য। তো একটা পেশেন্ট আছে, আমার এক ফ্রেন্ড এর পেশেন্ট, তো বলছিল আমাকে যে কল দিতে পারে আমাকে রক্ত দেওয়ার জন্য। তো এখনও কল দেয় নাই। তো যেহেতু ক্লাস শুরু করছি, ক্লাস যতটুকু পারি কন্টিনিউ করি, যদি হঠাৎ করে বাই চান্স কল দেয় তাহলে কিন্তু আমি ক্লাসটা অফ করে চলে যাব, মনে রাখবা। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো ক্লিয়ারলি। মোটামুটি জয়েন করছো আজকে আব্দুল কাইয়ুম, আদিবা, আফিফা মুবাশিরা, রিমা, লাবণী, রূপা, স্বর্ণা, রনি, শিমরা, শ্রাবন্তী, তানজিলা, বিথি, রিয়াজ। তো মোটামুটি জয়েন করে এতক্ষণ ধরে শুনতেছো, খুশি হলাম। তো আমরা তো এখন গ্রামারের আলোচনা শুরু করব, আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো এই ফার্স্ট লেকচারে আমরা চেষ্টা করব আমাদের যে একবারে যে মেইন পার্ট আছে, আমরা বলছিলাম যে প্রথম যে গ্রামার আইটেম, এটার আমাদের মেইন যে অংশটা সেটা আমরা উত্তর করার চেষ্টা করব, অথবা না, অর্থাৎ আমার ক খ দুইটা অপশন, তো আমরা ক নং উত্তর দেওয়ার চেষ্টা করব, এটা আমাদের সবচেয়ে সহজ। তো ক নং এর অপশনে জন্য আমাদের কয়েকটা প্রশ্নর উত্তর মুখস্থ করতে হবে। তো আমরা ধারাবাহিকভাবে আজকের এই বাংলা উচ্চারণ নিয়মের আমাদের যেই বইটা বা যে গাইডটা ফলো করতেছি, এই গাইড থেকেই আমরা ধারাবাহিকভাবে প্রথম থেকে আমরা আলোচনা শুরু করব। তো আমরা তোমাদের বলছিলাম যে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমরা এই রয়্যাল গাইডটা ফলো করতেছি, তোমরা রয়্যাল গাইডটা কিনতে পারো সবাই, এখানে যেই ব্যাচই থাকো, এইচএসসি ২৬, ২৭, ২৮, যে ব্যাচই থাকো আর কি, অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের জন্য সুন্দর মানসম্মত বই লাগবে, সাজানো গোছানো বই। এজন্য কি আমরা রয়্যাল বইটা ফলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি রয়্যাল থেকে তোমাদের পড়াচ্ছি। তো আমি প্রতিটা লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে বলবো, আমি চেষ্টা করবো হেল্প করতে ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। আমাদের যে গ্রামার আইটেম, সেই গ্রামারের একবারে যে প্রথম আইটেম, সেই প্রথম আইটেমটাই হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। আমি তোমাদের দেখাচ্ছি। আমাদের এই যে ব্যাকরণ অংশের মধ্যে আমাদের মোটামুটি তো এই অংশগুলোই আমরা দেখতে পাই। তো এর মধ্যে আমাদের যে প্রথম অংশ আজকে আলোচনা শুরু করতেছি, এটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। তো বাংলা উচ্চারণের নিয়মের মধ্যে দুইটা ক্যাটাগরি থাকে, ক এবং খ, যেখানে আমরা ক হচ্ছে প্রশ্নগুলো উত্তর করি, আর খতে হচ্ছে উচ্চারণগুলো আমরা কি করি, লিখি। তো খ নংটা একটু কঠিন হয় যেহেতু, এজন্য আমরা ক নংটাই আগে আলোচনা করব। ক নংটা যখন আমরা আলোচনা করে শেষ করব এই পর্বটা, দেন খ নংটা নিয়ে আবার বেসিক ক্লাস এবং প্র্যাকটিস করব। আমি সবই দেখাবো, অথবাও দেখাবো, মেনও দেখাবো, সবই দেখাবো। প্রথমত আমরা আমাদের মেইন পার্ট থেকে আলোচনা শুরু করতেছি, ঠিক আছে? তো আমি বে করতেছি, একটু ওয়েট। এ হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র যে গ্রামার, সেই গ্রামারের প্রথম যে আইটেম সেটার নাম দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনে, বাংলা উচ্চারণের নিয়ম। সবাই এখানে কি স্ক্রিন ক্লিয়ার দেখা যায়? আমাকে একটু জানাও, স্ক্রিন কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? একটু রেসপন্স করলে ভালো হতো।
আচ্ছা, তো এই জায়গা থেকে আমি তোমাদেরকে ভালো দেখা যাচ্ছে না, গোলা আসতেছে। আচ্ছা, আমি একটু স্ক্রিন ঠিক করার চেষ্টা করতেছি, দেখি স্ক্রিন। হ্যাঁ, এবার দেখা যাবে। আচ্ছা, এবার দেখো যে আমাদের এখানে কিছু ইনফরমেশন বলছে যে আমাদের বাংলা উচ্চারণের আর যে নিয়ম, এখান থেকে 2 ক্যাটাগরির প্রশ্ন আসে। তো যদি ক ক্যাটাগরি আসে সেখানে আমার একটা প্রশ্ন থাকে, এটা উত্তর করতে হয়। আর খ ক্যাটাগরিতে 8টা শব্দ থাকবে, সে 8টা শব্দের যে কোনো 5টা উচ্চারণটা সঠিক লিখতে হবে। তো আমি প্রথম ক্যাটাগরির প্রশ্নটাই তোমাদেরকে আজকে আলোচনা করব। তো প্রথম ক্যাটাগরির মধ্যে যেই প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো সেইটার একটা সাজেশন দেওয়া আছে এখানে। তোমরা দেখতে পাবা সূচিপত্রের মধ্যে প্রথম ক্যাটাগরিতে যে প্রশ্নগুলো মূলত পরীক্ষা আসার মতো এখানে সেগুলোই মোটামুটি দেওয়া আছে। তো লেখা আছে আর কি, এখানে এই বইটা সাজানো হচ্ছে আর কি এরকমভাবে যে বাংলা উচ্চারণের কতিপয় নিয়মে ভূমিকা, স্বরধ্বনির উচ্চারণ, ব্যঞ্জনধ্বনির উচ্চারণ নিয়ে কিছু বেসিক আলোচনা দেওয়া আছে। আর মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষায় বিগত বছরের যে প্রশ্ন এবং অতিরিক্ত প্রশ্ন সেই অংশটা। তো এই হচ্ছে সেই সাজেশনের অংশটা। এই অংশটা ভালো করে মনোযোগ দিও, তাহলে ইজিলি বুঝতে পারবা। আমরা যেহেতু এই বাংলা উচ্চারণ নিয়মের ক প্যাটার্নটা নিয়ে আলোচনা করতেছি, এই ক প্যাটার্নের মোটামুটি কয়টা প্রশ্ন পড়লে মোটামুটি পরীক্ষার জন্য কমন পাওয়া যাবে, এই হচ্ছে তার চার্ট। 1 থেকে 12টা আইটেম আর কি, বা 1 থেকে 12টা প্রশ্ন যদি আমরা মোটামুটি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে তো আসলে সবগুলো একসঙ্গে আলোচনা করা পসিবল না। যেগুলো ধারাবাহিকভাবে আমরা শুরু থেকে যেতে পারবো সেগুলো আস্তে আস্তে আমরা কি করব, আলোচনা করব। আচ্ছা, মুক্তাদির জয়েন করছো, মেবি আজকে নতুন তুমি। খুশিরাম জয়েন করছো, তোমার পরিচয় আমাকে জানিয়ে দিও চ্যাট বক্সে। তাহলে দেখো আমরা শুরু করি। হ্যাঁ, বাংলার যে প্রথম যে আইটেম, সেই আইটেমের জন্য ক প্যাটার্নের যে প্রশ্নগুলো আসে এর মধ্যে 1 থেকে 12ই হচ্ছে তোমার সাজেশন। তো এখানে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবা যে এখানে আমাদের এই যে নাম্বারিং যে করা আছে না, নাম্বারিং এর পরে ডান দিকে দেখবা এগুলো লেখা আছে যে ব্র্যাকেট দিয়ে এরকম লেখা আছে যশোর বোর্ড 19, তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড 16, চট্টগ্রাম বোর্ড 22। এগুলো হচ্ছে বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। তো দেখো এখানে সবচেয়ে 3 নাম্বারটা কিন্তু বেশি আসছে। 3 নাম্বার দেখছো কতগুলো বোর্ড পরীক্ষা আসে, এরপরে কিন্তু আবার এটাও অনেক বেশি আসছে। এটা আসছে মোটামুটি, এটা আসছে একটা বোর্ডে, আর এটা আসছে একটা বোর্ড, 2টা বোর্ডে। তো এটা হচ্ছে আমার সাজেশন, অর্থাৎ 1 নাম্বার যে আমি নিয়মটা পড়তেছি প্যাটার্ন এ বা প্যাটার্ন ক, এর মধ্যে 12টা যে প্রশ্ন আছে এই 12টা পড়লেই মোটামুটি আমার হয়ে যাচ্ছে 1 নাম্বারের জন্য। তো 12টার মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আমরা ধারাবাহিকভাবেই যাচ্ছি। আমাদের এইখানে প্রথম যেই প্রশ্নটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে উচ্চারণ রীতি ও বাংলা উচ্চারণের নিয়ম। এইখান থেকে আমাদের প্রশ্ন আসে। তো আমরা দেখব প্রশ্নটা কি, দেন আমরা উত্তর করার চেষ্টা করব। তো সবাইকে বলতেছি আমাদের জাস্ট প্রতিটা টাইপেরই এরকম আমাদের সূচিপত্র থাকবে, যেটা সাজেশন। এই সাজেশন দেখে দেখে আমরা যেগুলো বেশি বেশি বোর্ড পরীক্ষা আসে সেগুলো আমরা ভালো করে পড়বো, বাকিগুলো পড়বো, কিন্তু যেগুলো বোর্ড পরীক্ষা বেশি আসে সেগুলো আমরা কয়েকবার পড়বো প্লাস লিখবো, পড়বো প্লাস লিখবো। শুধু পড়লেই তো হবে না, পড়ার পাশাপাশি লিখতেও হবে, বুঝে বুঝে পড়তে হবে প্লাস লিখতে হবে। এই হচ্ছে আমাদের সাজেশনটা। এই সাজেশন মতো আমরা সামনে গেলেই আমাদের মোটামুটি এটা কি হয়ে যাবে, কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাকে একটু জানাও, আমি যে কথাগুলো এই পর্যন্ত বললাম মোটামুটি বুঝতে পেরেছো সবাই? ওকে, তাহলে চলো আমরা আমাদের আজকের প্রথম যে প্রশ্ন রয়েছে বাংলা উচ্চারণ রীতি ও বাংলা উচ্চারণ নিয়ম, এইখান থেকে পরীক্ষা প্রশ্ন কিভাবে আসে আর কিভাবে আমরা উত্তরটা করব। ওকে, তো আমি প্রথমত, যেহেতু আজকে আমরা ফার্স্ট লেকচার নিয়ে আলোচনা করতেছি, তো একটু আমি দেখাই। আমাদের আর কি প্রতিটা গ্রামারের জন্য রয়্যাল গাইডের মধ্যে সুন্দর করে বেসিক কিছু ক্লাস নেওয়া আছে, বেসিক কিছু নোট দেওয়া আছে, ভূমিকা, তারপর হচ্ছে কিছু নিয়ম, এগুলো লেখা আছে, বুঝছো? এগুলো হচ্ছে প্রাথমিক দিকে কিছু বেসিক ইনফরমেশন লেখা আছে। আর এর প্রাথমিকের পরে হচ্ছে আমাদের বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন আর অতিরিক্ত প্রশ্ন নিয়ে আসা। মুক্তাদির, মাশাল্লাহ মাশাল্লাহ, মুক্তাদির তুমি তোমার পরিচয় দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আসলে লাইফে ফার্স্ট আমি এরকম একটা মানে স্টুডেন্টদের পরিচয় পাইলাম যেখানে সব কিছু তুমি বলে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট তোমাকে বলছি পরিচয় জানাতে, তুমি ডিটেলস সব বলে ফেলছো।
তো মুক্তাদি বলছে কমপ্লিট মাই এসএসসি ইন সায়েন্স, নাম মুক্তাদির ইসলাম, অ্যাড্রেস হচ্ছে ভোলা বরিশাল, আমার গ্রামের বাড়িও ভোলা, ভোলা না বরিশাল, জন্মস্থান ঢাকা, ঢাকা থেকে বড় হয়েছি। এজ বলছো 19, উচ্চতা বলছো 5 ফুট 10, আর স্কুল হচ্ছে এশিয়ান ব্যাংক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু ইসলামিক কমপ্লেক্স, এরকম কিছু একটা হবে, ভোলা। মাশাআল্লাহ, এই ফার্স্ট মুক্তাদি লাইফের প্রথম আমি একটা ভালো ডিটেলস পুরো পাইলাম। আমি যখন বাচ্চাদেরকে বলি ক্লাসে, যদি কোনো বাচ্চা নতুন থাকে, যে বলি তোমার পরিচয়টা বলো, তো জাস্ট ওরা এইচএসসি ব্যাচটা বলে, নাম আর এইচএসসি ব্যাচটা বলে, সর্বোচ্চ এই বিষয়ে বলে না। তারপর দেখলাম মাশাআল্লাহ তুমি পুরো ডিটেলস বললা, থ্যাংক ইউ সো মাচ। তো বলি তোমার নাম যেহেতু মুক্তাদি, তোমার সাথে আমার জরুরি মুহূর্তে এখনই এসএমএস দেওয়া প্রয়োজন, কিন্তু দুঃখজনক বিষয় আমি ক্লাস নিচ্ছি তো তোমাকে এসএমএস দিতে পারতেছি না। তো এই মুহূর্তে তোমার ইমিডিয়েটলি যে কাজটা করতে হবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই একটা এসএমএস দাও। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা টাইপ করে তোমাকে লিখে দিচ্ছি, যাতে করে ক্লাস শেষে আমি তোমার সাথে যোগাযোগ করতে পারি, ঠিক আছে? তো মুক্তাদির, আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই জায়গায় দেওয়ার চেষ্টা করতেছি, তুমি একটু কষ্ট করে এটা আমাকে একটু লিখে দিও। আমাকে একটু মানে হোয়াটসঅ্যাপে আমাকে একটু দিও, আমি একটু ক্যামেরা অফ করি, একটু ওয়েট, আমি একটু লিখে দিচ্ছি, একটু ওয়েট করো, বাকিরা একটু সময় দাও। হ্যাঁ, আমি ওকে একটু চ্যাট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিই। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখতেছি, এই হোয়াটসঅ্যাপেই আমাকে একটু যোগাযোগ করতে হবে। হ্যাঁ, তো মুক্তাদি তুমি দেখতে পাচ্ছ আমি তোমার স্ক্রিনের সামনে একটা নাম্বার দিয়েছি, 013121939343, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারই সকল বাচ্চারা আমার সাথে যোগাযোগ করে পড়ার বিষয়ে, সাজেশন বিষয়ে, গাইডলাইন বিষয়। তো এই মুহূর্তে একটু কষ্ট করে তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটু এসএমএস দাও এই মুহূর্তে। হ্যাঁ, আচ্ছা, আর আগামীকাল আমার এইচএসসি 26-এর স্টুডেন্টদের এই আইসিটি পরীক্ষা, আজকে একটু পড়াইছিলাম ওদের, ওরা আবার এসএমএস দিচ্ছে। তো মুক্তাদির, তুমি দেখতে পাচ্ছ এই স্ক্রিনে যে নাম্বার, সেই নাম্বার একটু আমাকে এসএমএস দাও এই মুহূর্তে, এটা খুব ইমিডিয়েটলি করতে হবে, ঠিক আছে? যাতে করে পরবর্তীতে তোমার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি। তো চলো, যেটা বলতেছিলাম আর কি, তো বিগত এইচএসসি পরীক্ষার প্রশ্ন উত্তর, অতিরিক্ত প্রশ্ন উত্তর এখানে 1 থেকে 12টাই আছে। তো আমরা আজকে প্রথম দিয়ে শুরু করতেছি, দিন সময় অনুযায়ী আমরা পরগুলোতে যাব। স্যার, আমার ল্যাপটপে হোয়াটসঅ্যাপ নাই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আচ্ছা মুক্তাদির, বাবা আসলে মেসেজ দিতে পারো। আচ্ছা, একটা কাজ করো মুক্তাদির, আমার নাম্বারটা একটু খাতায় লিখে নাও, ঠিক আছে? আমার নাম্বারটা খাতায় লিখে নাও, বা একটা কাজ করতে পারো, তুমি যদি মেসেঞ্জার থেকে জয়েন করো, যেই গ্রুপ থেকে জয়েন করছো সেই গ্রুপে গিয়ে আমাকে একটা পার্সোনালি ইনবক্সে মেসেজ দাও। আমি যে এই গ্রুপে তোমাকে ক্লাসের লিঙ্ক দিছি না, সেইখান থেকে আমার আইডিতে গিয়ে আমাকে ইনবক্স এসএমএস দিয়ে বলো যে স্যার আমি মুক্তাদি জয়েন করছি ক্লাসে আজকে। ওকে, তুমি তো তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট, তেজস্ক্রিয় ব্যাচের আজকে স্টুডেন্ট আমার নাই, মিম থাকার কথা, তারপর হচ্ছে সুমনা থাকার কথা, ওরা এখনও ক্লাসে জয়েন করতে পারেনি, হয়তো বা কোনো সমস্যার জন্য। যাই হোক, সমস্যা নাই, তুমি তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট, আমি বুঝতে পারছি। হ্যাঁ, খুশি হলাম। এইচএসসি 28, তুমি আমাকে এই নাম্বারটা সেভ করে রাখো, আব্বু আসলে এসএমএস দিও, আর এখনই মেসেঞ্জারে আমাকে একটা এসএমএস দাও, তাইলেই হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, আমরা চলো 1 নম্বর প্রশ্নটার মুখোমুখি হই। দেখো 1 নম্বর যে প্রশ্নটা, উচ্চারণ রীতি ও বাংলা উচ্চারণ নিয়ম, এইখান থেকে যেইভাবে পরীক্ষায় প্রশ্নটা আসছে সেইটা আমরা একটু ভালো করে পড়ি, দেন আমরা এই প্রশ্নের উত্তরটা দেখার চেষ্টা করব। তো সবাইকে বলতেছি, স্ক্রিনটা মেবি ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি ক্লিয়ারই রাখছি, সবার সামনে ক্লিয়ার দেখা যাচ্ছে, আমাকে একটু বলতে হবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছ কি স্পষ্ট সবার এখানে? থ্যাংক ইউ। তাহলে চল আমরা এখন শুরু করি। প্রশ্নটা কিন্তু 3 ভাবেই আসতে পারে। প্রথম সিস্টেম, উচ্চারণ রীতি কাকে বলে, এটা একটা প্রশ্নের অংশ। আরেকটা অংশ হচ্ছে বাংলা উচ্চারণের 4টি নিয়ম লেখো। তো এটা হচ্ছে একটা ক্যাটাগরি, এইভাবে প্রশ্ন আসতে পারে। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। অথবা তৃতীয় ক্যাটাগরিতে এরকমভাবে প্রশ্নটা আসতে পারে, উদাহরণ সহ বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। তো কি বললাম, আমাদের এই যে উচ্চারণ রীতি ও বাংলা উচ্চারণ নিয়ম, এইখান থেকে যে প্রশ্নটা বোর্ড পরীক্ষায় আসছে, এটা 3 ভাবেই আসতে পারে, 3 রকমভাবেই ঘুরিয়ে পেঁচে দিতে পারে। প্রথমটা হচ্ছে এইরকম, পরেরটা হচ্ছে এইরকম, পরেরটা হচ্ছে এইরকম।
এই তিনটার যে কোনো একরকম থাকলেই তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে উচ্চারণ রীতি থেকে আসা প্রশ্ন। উচ্চারণ রীতি থেকে আসা প্রশ্ন। তো অনেক অপেক্ষার পর আমার 28 ব্যাচের স্টুডেন্টরা বা বাচ্চারা চলে আসে, এর মধ্যে একজন মিম চলে আসছে। আর হচ্ছে মুক্তাদি, তুমি তো 28 ব্যাচ, আমি তোমার নামটা একটু লিখে দিচ্ছি। মিম, এই যে মিম চলে আসছে। হ্যাঁ, 23 ব্যাচের স্টুডেন্ট মিম, তুমি কি শুনতে পাচ্ছ? মিম, 23 ব্যাচের মিম, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তো তোমার অপেক্ষা ছিলাম। তো আজকে ক্লাসে তোমার একজন ব্যাচমেট জয়েন করছে, ওর নাম হচ্ছে মুক্তাদি। তো ল্যাপটপ থেকে জয়েন করছে, ওর নাম আমি একটু লিখে দিচ্ছি, একটু ওয়েট। মুক্তাদি। স্যার নামে কি মুক্তাদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামই মুক্তাদি, মুক্তাদির ইসলাম মেবি নাম। হ্যাঁ হ্যাঁ, বুঝছো? আচ্ছা, বুঝছি, আমি ভাবছিলাম আপনি সম্মান করে দিদি ডাকেন। সম্মান করে কি ডাকছি? কে বললা? কুলসুম। আচ্ছা, যাক, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, মুক্তাদির দুষ্টমি করছে হয়তো বা। যাক, আসলে ওর নামই হচ্ছে মুক্তাদির, বুঝছো? আমি তো একটু আগে দেখতে পেলাম, হয়তো বললো। আচ্ছা, তো স্যার আমি বুঝতে পারিনি, সরি। আরে না, দুষ্টমি না, আমিও আর কি দুষ্টমি করে বললাম আর কি। ডোন্ট মাইন্ড, এটা নিয়ে এখনই তখন আমি কুল লিখতেছি, কুলসুম। আরে তোমাদের নামটা তো পুরোপুরি লেখা যাচ্ছে না, কুলসুম। ওকে, মাঝে মধ্যে এরকম হয়, বুঝছো? মাঝে মধ্যে দেখা যায় যে নাম একরকম থাকলে এটা অন্যরকম আর কি শুনতে পারা যায়। এটা নিয়ে সমস্যা নেই, আর এমনি মন খারাপের কিছু না, আমি জাস্ট বলে দিছি আর কি, সিম্পল। ওকে, আমাদের 23 ব্যাচের স্টুডেন্ট মিম আর হচ্ছে গিয়ে মুক্তাদির, থ্যাংক ইউ। আর হচ্ছে কুলসুম, দেখতে পাচ্ছ? ঠিক আছে তোমার এখানে? হ্যাঁ কুলসুম, একটু আমাকে জানাও তোমার এখানে সব ঠিক আছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, দেখো তো যেখানে ছিলাম, তো এই যে প্রশ্নটা আমাদের আসছে কত করতো বোর্ডে, যশোর বোর্ড 19 সালেও আসছে, দিনাজপুর বোর্ড 16তেও আসছে, চট্টগ্রাম বোর্ড 22-এ, রাজশাহী বোর্ড 16, বরিশাল বোর্ড 16-তে আসে। একই প্রশ্ন রিপিট হয়েছে। এইবার একটা বিষয় খেয়াল রাখবা, সর্বোচ্চ কিন্তু আমাদের 5টা নিয়মই আসবে, 5-এর বেশি আসবে না, কারণ 5 নাম্বারে প্রশ্ন, এটা 5 নাম্বারে প্রশ্ন, 5টার বেশি আসে না। তো এইখানে যদি 4টা আসে, 4টা দিলে আরো ভালো, একটা কম লিখবা। 3টা দিলে আরো ভালো, যদি লেখা থাকে 3টা লেখো, 4টা লেখো, 5টা লেখো। যদি না লেখা থাকে, এই যে লেখা আছে উদাহরণ সহ 5টা নিয়ম লেখো, 5টা নিয়ম লিখে দিয়েছে। যদি উদাহরণ সহ নিয়ম লিখতে বলছে, ঠিক আছে, কিন্তু কয়টা নিয়ম যদি না বলে, তুমি 5টাই লিখবা। কেন লিখবা জানো? কারণ এখানে তোমার 5 নাম্বারের প্রশ্ন, এখান থেকে তোমার প্রশ্ন উত্তর করলে 5টা নাম্বার দেওয়া হবে, যেন তুমি 5টা লিখবা, কম লিখবা না, কম লিখলে কম নাম্বার। এখন এখানে উত্তর দেওয়া আছে 8টা, লিখতে বলছে 5টা, গাইডে উত্তর দেওয়া আছে 8টা। আমি তোমাদের 8টাই বুঝাই দিব। এইখান থেকে যেই 5টা তোমার কাছে সহজ মনে হবে, সেই 5টা একটু মুখস্থ করে খাতায় লিখে আগামীকাল আমাকে জমা দিবা, এটা বাড়ির কাজ থাকবে। কথা কি বুঝছো? আমি তোমাকে 8টাই শিখা দিব, কিন্তু এই 8টার মধ্যে যেই কয়টা তোমার কাছে সহজ লাগবে, তোমার কাছে যদি সবই সহজ লাগে, তুমি সবই লিখে আমাকে দেখাবা। তবে কথা হচ্ছে মনে রাখতে হবে আর কি, নিয়মগুলো জাস্ট দেখতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন শুরু করি। তো আমাদের প্রথম কথা হচ্ছে এই যে উচ্চারণ রীতি কাকে বলে, এটার সংজ্ঞাটা আমাকে একটু লিখতে হবে। আমার একটু এখানে সংজ্ঞাটা লেখার জন্য আমি একটু ধরতেছি, অংশটা খেয়াল করো। উচ্চারণ একটি বাচনিক প্রক্রিয়া। অঞ্চল, সময়, ব্যক্তি, ভৌগোলিক সীমার ভিন্নতার কারণে উচ্চারণের ভিন্নতা হতে পারে। আমরা জানি, আমরা যখন কথা বলি উচ্চারণটা কিন্তু এক এক মানুষের কাছে এক এক রকম হয়। দেখা যায় অঞ্চল বেদে একটা শব্দের উচ্চারণ এক এক রকম হয়, সময় বেদে, ব্যক্তি বেদে, ভৌগোলিক অবস্থান বেদে কি হয়, চেঞ্জ হয়ে যায়। তো সময় বিবর্তনে বাংলা উচ্চারণে বেশ কিছু পরিবর্তন ঘটেছে, এবং বিভিন্ন কারণে উচ্চারণের যে বৈচিত্র্য সেটাও কি সৃষ্টি হয়েছে। চলিত বাংলার কথ্য বাচনভঙ্গির বিভিন্ন বৈচিত্র্যের একটি সমন্বিত উচ্চারণ মানকে প্রমিত বাংলা উচ্চারণ বলা হয় বা ধরা হয়। আসলে আমাদের বলছে না যে উচ্চারণ রীতি কাকে বলে, তো উচ্চারণ রীতি কাকে বলে এটার সংজ্ঞাই হচ্ছে এখান থেকে, যে চলিত বাংলার
কথ্য বচনাভঙ্গির বিভিন্ন বৈচিত্র্যের কারণে একটি সমন্বিত উচ্চারণ করা হয়, যে উচ্চারণটাকে বলা হয় প্রমিত বাংলা উচ্চারণ। জাস্ট সংজ্ঞাটা মুখস্থ করবা এই আর কি। এখন আমরা যে কাজটা করব, এই বাংলার যে উচ্চারণের যে নিয়ম আছে সেই 5টা নিয়ম নিচে উল্লেখ করে দিব। এখন লিখব যে আমাদের বাংলা উচ্চারণের গুরুত্বপূর্ণ নিয়মসমূহ। উদাহরণ অবশ্যই মনে রাখবা, প্রত্যেকটার উদাহরণ দিতে হবে কমপক্ষে 2টি। প্রত্যেকটার উদাহরণ দিতে হবে কয়টি? 2টি। উদাহরণ না দিলে কিন্তু নাম্বার তুমি পাবা না 5-5, খেয়াল রাখবা। তো সবাইকে বলতেছি, সংজ্ঞাটা মোটামুটি বুঝতে পারছো তো? এতটুকু যা যা বললাম মন থাকবে? রেসপন্স করতে হবে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম তোমাদের বারবার, অবশ্যই তোমাদের প্রত্যেকটা টাইপের মধ্যে উদাহরণ দিতেই হবে। উদাহরণ না দিলে কিন্তু নাম্বার পাবা না, কমপক্ষে 2টা দিবা। চলো আমরা শুরু করি। আমি 8টাই তোমাদের বুঝায় দিব। তোমার যদি বুঝতে সমস্যা আমাকে লগে লগে প্রশ্ন করবা। তো চলো, প্রথমত আমরা যে উদাহরণটা নিয়ে তোমাদের সামনে আসতেছি এটা হচ্ছে ঠিক এইটা। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রথমটার মধ্যে কি বলা হচ্ছে? বলা হচ্ছে শব্দের শুরুতে যদি স্বরয় থাকে এবং তারপর যদি রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, ক্ষীয়, এটাকে বলে মেবি উচ্চারণটা আমি পারতেছি না, জ্ঞাত হবে, জাস্ট বর্গাজনীয় আর কি, এবং হচ্ছে জ ফলা বা রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে স্বর এর উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। স্বর অ এর উচ্চারণটা ও এর হবে, ও কারের মতো হবে, ও কারের মতো। স্বর অ এর উচ্চারণ হবে কি? ও কারের মতো। স্বর অ এর উচ্চারণটা কি কার মতো হবে? ও কারের মতো। এখন একটা উদাহরণ খেয়াল করলে ইজিলি বুঝতে পারবা। যেমন লেখা আছে স্বরেয় তরিষ্কার তি। আমরা কি এটা বলি অতি? অতি বলি নাকি অতি বলি? দেখো তো, অতি না অতি? উচ্চারণ করো, তোমরা উচ্চারণ করলে বুঝতে পারবা। আমরা কি বলি? অতি। অতি, হ্যাঁ অতি। আমরা কিন্তু অতি বলি না, আমরা কিন্তু অতি বলি না, বলি কি? অতি। তো এই যে বিষয়টা যে বললো যে আমাদের শব্দের শুরুতে যদি স্বরেও থাকে, দেখো শব্দের শুরুতে স্বরেও, ঠিক আছে, শব্দের শুরুতে যদি স্বরেও থাকে এবং তারপর যদি রস্যিকার অথবা দীর্ঘইকার, রস্যুকার, দীর্ঘকার বা এইগুলা বফলা, জফলা, সরি জফলা, রিকার থাকে, তাহলে স্বর এর উচ্চারণটা আর হয় না স্বর এর মতো, এটা ও হয়ে যাও, ও। যেমন স্বরেও তরিষ্কার তি, অতি না হয়ে হয় অতি, অতি। এরপর হচ্ছে দেখো, এটা বুঝছো তো সবাই? বলতে হবে প্লিজ, বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে, কারো কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান? ওকে, থ্যাংক ইউ। তো এখন যে বিষয়ে বলি সেটা হচ্ছে গিয়ে পরবর্তী যে উদাহরণটা আমাদের আছে সেটা কি? এই যে ন দ দীর্ঘইকার, একটা বিষয় খেয়াল রাখবে, এখানে প্রত্যেকটা যে ইয়াটা বলছে নিয়ম, প্রত্যেকটা নিয়ম অনুযায়ী কিন্তু উদাহরণগুলো ক্রমানুসারে সাজানো। প্রথমে রস্যিকার, রস্যিকারের জন্য এই যে প্রথম নিয়ম, তারপরে দীর্ঘকারের জন্য পরের উদাহরণ, তারপর রস্যকারের জন্য পরেরটা, দীর্ঘকারের জন্য পরেরটা, মানে প্রত্যেকটা যে আইকন লিখছে আমাদের নিয়ম, এই নিয়ম অনুযায়ী নিচের প্রত্যেকটা উদাহরণ লেখা আছে সিরিয়াল মতো। ওকে, তো এখন দীর্ঘইকার যদি থাকে তাহলে এরকম আসবে, একটা উদাহরণ দিলা আছে নদী। এই যে ন দরিকে দি, আমরা কি বলি নদী? আমরা কি বলি নদী? আমরা তো নদী বলি না, বলি কি নদী। নদী উচ্চারণ করো সবাই, নদী। এই যে নো, নৌকার নো হয়ে গেছে, কিন্তু এই যে নৌকার নো, নো হয়ে গেছেন, ও মানে যে ও, এই যে ও। অনেকে বলবা স্যার এখানে তো স্বরেও নাই। এই যে নদী, নরে ভাঙলে ন যোগ অ হয়, কি হয়? ন যোগ অ, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের ভাঙার নিয়ম। আগে তো ছিল স্বরেও, এখন তো স্বরেও নাই। স্বরেও থাকা লাগবে না, উচ্চারণের ক্ষেত্রে স্বরেও চলে আসবে, ঠিক আছে? তো ন আর হচ্ছে দি, উচ্চারণটা হবে নদী। তার মানে কি বুঝলাম? যে আমাদের স্বরের মতো থাকলে, দীর্ঘর থাকলে কি হবে? স্বরে উচ্চারণ না হয়ে ও হয়ে যাবে, নদী। বুঝতে পারছো উচ্চারণ সহ সবাই এতটুকু? কথা বলো প্লিজ। ওকে, পরবর্তী, তারপরে রস্যকার দিয়ে, যে রস্যকার দিয়ে, রস্যকার দিয়ে লেখা আছে কি
ত রস্যকার রু, তরু। আমরা তো তরু বলি না, বলি কি তরু, তরু। সিমিলারলি ম 29 দীর্ঘকার র, ময়ূর, ময়ূর, ময়ূর। হ্যাঁ, ম উর বলি না আমরা, কিন্তু ম উর বলি না, বলি ময়ূর। উচ্চারণ করলে বুঝতে পারবা। এরপরে হচ্ছে আমাদের কি, এই যে ক্ষিয় দিয়ে শুরু, এই যে এটা ক্ষিয়, প আর ক্ষিয়। আমরা কি বলি, পক্ষ নাকি পক্ষ বলি, কোনটা? আমরা কি পক্ষ বলি নাকি পক্ষ বলি? পক্ষ, পৌকার পো, ও হয়। এবার হচ্ছে এটা কি বর্গার জ, সরি জ, আর হচ্ছে এই যে বর্গার জ আর নিয়, যজ্ঞ। আমরা কি বলি, যজ্ঞ। আমরা যজ্ঞ বলি না, যজ্ঞ বলি। আমরা কি, বন্য, বন্য, মসৃণ, মসৃণ। তো এইভাবে যতগুলো উদাহরণ আছে আমার, সবগুলো উদাহরণে কিন্তু প্রত্যেকটা এই যে আইটেম যেগুলো আছে সেগুলো দিয়ে আসছে। এই হচ্ছে 1 নাম্বার আইটেমের বিষয় এবং উদাহরণ সহ। মোটামুটি বুঝতে পারছো তো? এইগুলো আসলে একটু কঠিন, বাংলা তো একটু কঠিন, একটু উচ্চারণ টুচ্চারণ করে দেখতে হয়। কার কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ বলো। না, ওকে, কিন্তু একটু কঠিন, কিরকম জানি। হ্যাঁ, এই জন্য আমি তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াচ্ছি, তোমরা উচ্চারণ করো, বুঝবা। উচ্চারণ না করলে বুঝবা না তো। ওকে, 2 নাম্বার নিয়মে চলে যাই বাচ্চারা। এবার দেখো, এটা সহজ আছে। শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে ব ফলা সংযুক্ত হলে সে ব এর কোনো উচ্চারণ হয় না। এর মানে কি? শব্দের আদ্য মানে শব্দের শুরুতে, আদ্য মানে কি শুরুতে, শব্দের শুরুতে যদি কোনো ব্যঞ্জন বর্ণের ব থাকে, ব ফলা থাকে, তাহলে সেই ব ফলার উচ্চারণ হয় না। যেমন দেখো লেখা আছে, এটা দিয়ে বোঝাই। ত বয় ক, আমরা কি বলি তব্বক, আমরা কি বলি তব্বক বলি নাকি বলি ত্বক? কি বলি, ত্বক। এই যে আমাদের এটা হচ্ছে তোমার ব ফলা, এই যে নিচে যে ব, এটাকে বলে ব ফলা। ত হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের নিচে কি ব ফলা। এটাকে আমরা বলি না তব্বক বলি না, আমরা কি তব্বক বলি, তব্বক বলি নাকি ত্বক বলি, কোনটা বলি বলো তো? ত্বক বলি। কি বলি আমরা, ত্বক। তো এখানে এই যে আমাদের বটা উচ্চারণ হইল না কেন? কারণ শব্দের শুরুতে যদি ব ফলা থাকে, সেই ব ফলার উচ্চারণ হয় না, এটা নিয়ম। শব্দের শুরুতে যদি ব ফলা থাকে, সেই ব ফলার কোনো উচ্চারণ হয় না। এরপর দেখো যে শয় ব আকার ধরিষ্কার দি কয়কার কারো, কি বলি সাবাধিকার নাকি স্বাধিকার, সাবাধিকার নাকি স্বাধিকার, স্বাধিকার। বাকি বাচ্চারা তোমরা কি দেখতেছো, বুঝতেছো কিছু? বাকিরা তো রেসপন্স করতে হবে। আদিবা, রিমা, লাবণী, রূপা, স্বর্ণা, মিম, শিমলা, শ্রাবন্তী, তানজিলা, কুলসুম, বিথি, রিয়াজ, রেসপন্স করবা ভয়েসে। তো এইগুলো উচ্চারণ করলে বুঝবা, উচ্চারণ না করলে তো বুঝবা না। আমি উচ্চারণ করলে তো হবে না, তোমাদের লগে লগে উচ্চারণ করতে হবে। আমি উচ্চারণ করি ক্লাসের এই পাশে, তুমি উচ্চারণ করো ক্লাসের ওই পাশে। অর্থাৎ আমি আমার ঘর থেকে উচ্চারণ করি, তুমি তোমার ঘর থেকে উচ্চারণ করো, তাই তো শিখতে পারবো, তাই না? এটা হচ্ছে সরাসরি ক্লাস, এটা হচ্ছে কি বাস্তবমুখী ক্লাস। তোমাকেও শিখতে হবে লগে লগে, আমাকেও শিখাইতে হবে লগে লগে। ওকে, তো উচ্চারণ করো তো, সবাই পারবা না? স্বাভাধিকার না স্বাধিকার, তব্বক না ত্বক। এই হচ্ছে 2 নাম্বার নিয়ম। এবার বলো তো, কারো কোনো প্রশ্ন আছে 2 নাম্বার নিয়ম নিয়ে? থ্যাংক ইউ। সবাই কিন্তু উচ্চারণ করো না, আমি শুধু আমার উচ্চারণই শুনতেছি, তোমাদের কোনো উচ্চারণ আমি শুনতেছি না। আচ্ছা দেখো এবার 3 নাম্বার নিয়ম। শব্দের মধ্যে কিংবা শেষে যদি ব ফলা থাকে, হ্যাঁ আগে ছিল শব্দের শুরুতে ব ফলা, সেক্ষেত্রে ব ফলার কোনো উচ্চারণ হয় না। কিন্তু যদি শব্দের মাঝখানে বা শেষে থাকে, তখন কি হবে? শব্দের মাঝখানে কিংবা শেষে ব ফলা থাকলে সংযুক্ত বর্ণ যেটা থাকবে, সেই বর্ণটা ডাবল উচ্চারণ হবে, ডাবল। সেই বর্ণের উচ্চারণটা দ্বিত্ব ঘটে, দ্বিত্ব মানে ডাবল উচ্চারণ হবে। দেখো এই যে বরস্বীকার বি তালবস্য নিচে ব, ব ফলা কোথায় আছে? শব্দটার শেষে, কিন্তু আগে ছিল কি শব্দের শুরুতে। তো শব্দের শুরুতে ব ফলা থাকলে কোনো উচ্চারণ করতে হয় না, ব ফলার উচ্চারণ হয় না। কিন্তু শব্দের শেষে যদি থাকে ব ফলা, সেই ব ফলার তো উচ্চারণ হয় না, ঠিক আছে, কিন্তু সেই ব ফলা যেই শব্দের মধ্যে আছে বা যেই শব্দটা নিচে বসে, সেই শব্দকে 2 বার উচ্চারণ করতে হয়।
দুইবার উচ্চারণ করতে হয় বা দ্বিত্ব উচ্চারণ করতে হয়, যে দ্বিত্ব উচ্চারণ করতে হয়। যেমন আমরা কি বলি, বিশ্ব, বিশ্ব, উচ্চারণ করো সবাই, বিশ্ব। বিশ- হ্যাঁ, জোরে বলো, বিশ্ব, বিশ্ব। আমি বলতেছি, তোমরা বলো একদম। থ্যাংক ইউ, তানজিলা বলছো, বাকিরা কেউ বলো, কুলসুম, কায়ুম, অনেকেই তো আছে, সবার নাম তো বলতে পারতেছি না, একটু বলো না, মুখে মুখে বললেই তো হবে। বিশ্ব, এই যে দুইবার উচ্চারণ হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। মানে তোমরা যে বলতেছো কি না, আমি তো শুনতেছি না, এর জন্য বললাম। যাক, বলছো, খুশি হলাম। আবার বইলা আবার দেখা মোবাইল ফেলা দিও না সামনে দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে তালিবর্ষ, কিন্তু আমার দুইবার উচ্চারণ হইলো, বিশ্ব। তো দেখো আমাদের ব ফলা লাস্টে থাকাতে এই স হচ্ছে দুইবার, যে স কি দুইবার উচ্চারণ হচ্ছে, প্রথমে বিশ, তারপরে শো, বিশ্ব। আচ্ছা, এরপরে বরিষ্কার বি, দ, ব আকার ন, আমরা কি বলি, বিধান। আমরা কি বিধান বলি, কি বলি বলো তো? বিদ্যা। বিদ্যা। ভেরি গুড, বিদ্যান, বিদ্যান। দেখো এই যে এখানে দ হচ্ছে দুইবার উচ্চারণ, কেন? কারণ দয়ের নিচে ব ফলা, মানে ব ফলা যার নিচে থাকবে সেটাই হবে দুইবার। ওকে, আচ্ছা, তো দেখো আমাদের এখানে ব ফলা কিন্তু শব্দের মাঝখানে ছিল, আর এখানে কি ছিল, কি শেষে। আবার যে লেখা আছে প, কয় ব ফলা, আমরা কি বলি পক, আমরা কি পক বলি, কি বলি বলো তো? পক্ক, পক্ক। তার মানে কয়বার উচ্চারণ হইলো এবার? দুইবার। আসলে বাংলা উচ্চারণগুলো করতে অনেক মজাই লাগে, বুঝছো? তুমি যদি বুঝে বুঝে উচ্চারণ করো না, তোমরা তো ওয়াও হয়ে যাবা। যেমন একটু আগে উচ্চারণ করতে গেছো বিশ্ব। স্যার মাঝে মাঝে হাসি পায়। হ্যাঁ হ্যাঁ, আসলে এই বাংলা উচ্চারণগুলো অনেক মজাদার, ইন্টারেস্টিং। উচ্চারণ করলেই তোমার কাছে অনেকটা, মানে তুমি নিজেই হাসবা তোমার উচ্চারণ দেখে। আসলে আমরা যখন কথা বলি তখন এত গ্রামার আইটেম চিন্তা করে কথা বলি না। বাংলা ভাষায় আমরা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, কখন আমাদের একবার উচ্চারণ হয়, ব্যঞ্জন বর্ণ দুইবার উচ্চারণ হয়, কখন দ্বিত্ব হয়, কখন হয় না, কখন হসন্ত হয়, হয় না, কখন জফলা হয়, এগুলো আমরা আসলে গ্রামার মুখস্থ করে করে ভাষা শিখি নাই। আল্লাহর রহমতে ভাষাটা আমাদের ভেতর থেকে অটোমেটিকলি সেট হয়ে আছে, দেন সেগুলো বিশ্লেষণ করে গবেষণা করে ইতিহাস পাতিহাস রচনা করছে আর কি, বুঝছো? তো একটা বিষয় বলি, সেটা হচ্ছে ক্লাসের লিঙ্ক তো চলে যাচ্ছে, আমাদের ক্লাস শেষ হয় নাই, পরবর্তী ক্লাসে কিন্তু আমি বাকি নিয়মগুলো দেখাবো, সেগুলো আরও ইন্টারেস্টিং। ঠিক আছে, ক্লাসের রেকর্ডটা আমি সেভ করব, 5 মিনিট একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, 5 মিনিট একটু ওয়েট করে দেন আপনারা নতুন লিঙ্কে অপেক্ষা থাকবেন, নতুন লিঙ্কে লগে লগে জয়েন করবেন। আমাদের কিন্তু ক্লাস শেষ হয় নাই, 40 মিনিটের জন্য লিঙ্কটা কেটে যাবে একটু পর। কথা বুঝছেন? জি স্যার। তো চলে যায় না, পরবর্তী আমাদের নিয়মগুলো আছে, মাত্র 3টা পড়ছি, আরো 5টা বাকি আছে, দেন আমাদের বাকি অংশ শেষ হবে। আমি ক্লাসের রেকর্ড এখানে সেভ করলাম। আসসালামু আলাইকুম, আমরা আমাদের স্পেশাল ক্লাসের এই মুহূর্তে আমরা এখন পরবর্তী অংশগুলো আলোচনা করতেছি। আমরা 3টা পয়েন্ট শিখেছি, এখন আমরা বাকিগুলো দেখতেছি। তো এই অংশগুলো কিন্তু খুবই মনোযোগ দিয়েও খুব ইম্পর্টেন্ট। তো এখন আমরা যাব আমাদের 4 নাম্বার যে নিয়ম, সেই নিয়ম। 4 নাম্বার নিয়মে বলতেছে এখানে, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। 4 নম্বর নিয়মে বলতেছে শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে ম ফলা যুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না। ম ফলা মানে নিচে ম থাকবে, ব ফলা যেমন ছিল, ও যে ছিল ব ফলা মানে নিচে ব, আর ম ফলা মানে কি নিচে ম। তো আমরা জানি শব্দের শুরুতে যদি ব ফলা থাকে তাহলে সেই ব ফলার যেমন উচ্চারণ হয় না, ঠিক তেমনি শব্দের শুরুতে যদি আমাদের ম ফলা থাকে, সেই ম ফলা সাধারণত কি হয় না, কোনো উচ্চারণ হয় না। ব্যাপারটা বুঝতে পারছো তো? প্রাথমিক ধারণা হচ্ছে এটা, বফলা থাকলেও বফলার কোনো উচ্চারণ হয় না, মফলা থাকলেও মফলার কোনো উচ্চারণ হয় না। কথা ক্লিয়ার? রেসপন্স করতে হবে দ্রুত, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে যে আমাদের পরের যে লাইনটা বলছে, সেই লাইনটা তো আগা মাথা কিছুই বুঝতেছি না। পরের লাইনটা একটু পড়ি, কি বলছে? তবে ম ফলা আশ্রয়ী ব্যঞ্জনের স্বরধ্বনিকে সানুনাসিক করে।
এখন এই লাইনটার অর্থ কি? আমি আবার বলতেছি, মনোযোগ দিও। ম ফলা আশ্রয়ী ব্যঞ্জনের স্বরধ্বনিকে সানুনাসিক করে। এখন এই জায়গাটার আমি ব্যাখ্যা দিই, তোমরা তাহলে বুঝতে পারবে। প্রথমত আমি শিখাই আশ্রয়ী ব্যঞ্জন বর্ণ কাকে বলে। আশ্রয়ী ব্যঞ্জন বর্ণ তিনটা। প্রথমটা হচ্ছে তোমার অনস্বর, পরেরটা হচ্ছে বিসর্গ, পরেরটা হচ্ছে চন্দ্রবিন্দু চাঁদ। কি বললাম? আশ্রয়ী ব্যঞ্জন বর্ণের উদাহরণ হচ্ছে তিনটা: অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু চাঁদ। এই তিনটাকেই বলা হয় আশ্রয়ী ব্যঞ্জন বর্ণ। কেন? যে সকল ব্যঞ্জন বর্ণের নিজস্ব কোনো উচ্চারণ নেই সেই সকল ব্যঞ্জন বর্ণকেই বলা হয় আশ্রয়ী ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ যে সকল ব্যঞ্জন বর্ণ অন্য স্বরবর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয় সে সকল ব্যঞ্জন বর্ণকে কি বলে? আশ্রয়ী ব্যঞ্জন বর্ণ বলে। কথা কি বুঝতে পারছেন? আশ্রয়ী ব্যঞ্জন বর্ণ কাকে বলে? জি স্যার। এখন তোমরা বলো, অনস্বর যদি থাকে, শুধু অনস্বর, এর উচ্চারণ কি আছে? উচ্চারণ করো তো। শুধু না অনস্বর, স্যার। কোনো উচ্চারণ নেই। এরপরে বিসর্গ, কোন উচ্চারণ আছে? না স্যার, চন্দ্রবিন্দু চাঁদ আছে উচ্চারণ? এটার উচ্চারণ নেই। নাই। এখন কথা হচ্ছে এই যে অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু চাঁদ, এদের উচ্চারণ নাই। এগুলোই হচ্ছে আমাদের আশ্রয়ী ব্যঞ্জন বর্ণ। স্পিক অফ রাখতে হবে। হ্যাঁ, মনোয়ার জয়েন করছো, স্পিক অফ রাখবা প্লিজ। ওকে, তো এখন এই যে মনোয়ার, ক্যামেরা অফ করতে হবে। ক্যামেরা অফ করবা প্লাস স্পিকার অফ, দুইটাই অফ রাখতে হবে। একটু চেষ্টা করো, ক্যামেরাটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছি, ক্যামেরা অফ করে দাও। হ্যাঁ মনোয়ার, স্টপ ভিডিওতে চাপ দিচ্ছি। ঠিক আছে, ক্যামেরা অফ করে দিচ্ছি, সমস্যা নেই, খেয়াল রেখো। হ্যাঁ, তো এই যে বিষয়টা বললাম, ম ফলা যে আশ্রয়ী ব্যঞ্জন বর্ণ সেই স্বরধ্বনিকে কি করে? আচ্ছা, এবার বুঝলাম যে আশ্রয়ী ব্যঞ্জন বর্ণ। এখন সানুনাসিক মানে কি? সানুনাসিক এর মানে হচ্ছে যেই সকল ধ্বনি বা বর্ণ বলি, যে সকল বর্ণ উচ্চারণ করার সময় তোমার বাতাস মুখ থেকেও বের হবে, নাক থেকেও বের হবে, সেই সকল শব্দকে বলা হয় কি? সানুনাসিক শব্দ। নাসিক মানে নাক থেকে, ঠিক আছে? নাসিক মানে কি? নাক থেকে। মানে যে সকল বর্ণ উচ্চারণ করতে গেলে তোমার বাতাস মুখ থেকেও বের হয়, নাক থেকেও বের হয়, সেই সকল জিনিসটাকেই সানুনাসিক বলে। আমার কথা বুঝতে পারছো? স্যার তাহলে কি স্যার, বলো বলো। মানে স্যার তাহলে কি যে শানু মানে কি মুখ, মানে আবার বলো, বুঝি নাই, আবার বলতে হবে, লাবণী। বলছি স্যার তাহলে কি যে শানু মানে কি মুখ না? আসলে সা মানে হচ্ছে স এর ব্যবহার। হ্যাঁ, মানে শানু মানে যে মুখ, ঠিক আছে, মানে ওরকম না আর কি, মানে এটা কথার কথা আর কি, একটা ওয়ার্ড যুক্ত করছে এখানে, শানু নাসিক, ঠিক আছে? এখন মানে এটা না যে শানু মানে মুখ, এটা বলে দিও না যে শানু মানে মুখ, এটা কিন্তু না। এটা কি বাংলার? স্যার এটা বলো। দিয়ে এরকম বোঝানো হচ্ছে যে শানু মানে মানে মুখ থেকে একটা বাতাস বের হবে, নাসিকও মানে নাক থেকে একটা বাতাস বের হবে, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, ওই বিষয়টা আর কি সানুনাসিক বলছে। এই যাই, বুঝতে পারছো? মেইন কথা হচ্ছে বুঝতে পারা। হ্যাঁ, আমাদের তো ওয়ার্ডগুলো বুঝতে হবে, এটার মানে কি ওটার মানে কি, না বুঝলে তো শুধু মুখস্থ করে গেলে হবে না, তাই তো? আচ্ছা, এই বাকিরা বুঝছো? বাকি একটু রেসপন্স করো। দুইজন কথা বলছে, বাকিরা কি চুপচাপ থাকলে হবে? রিমা, রূপা, রিয়াজ, মঞ্জু, তানজিলা, কুলসুম, বিথি, তোমরা কি হাসতেছো নাকি তোমরা কথা বলো? তোমাদের তো আমি কোনো শব্দই শুনতে পাচ্ছি না, হাসতেছো না কানতেছো না বুঝতেছো, কিছু তো বলবা নাকি? কুলসুম, তুমি কি বুঝছো? হাসার মতোই বলা। আচ্ছা দেখো, ওকে বা শুনতেছো, ওকে, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে উচ্চারণটা করো তো একটু, লেখা কি যে যে এই যে দন্তাস্ব নিচে ম লেখা, দন্তাস্ব ম ফলা বসিন্নর মূর্ধন্য। আমরা কি বলি সমরণ? আমরা কি বলি সমরণ বলি নাকি স্মরণ বলি? স্মরণ, স্মরণ বলি। স্মরণ।
হ্যাঁ, আমরা সমরণ বলি না, কারণ আমাদের ম ফলার উচ্চারণ হয় না, স্মরণ। এখন তুমি দেখো, স্মরণ বলতে গেলে নাক দিয়ে বের হয় কিনা বাতাস, মুখ দিয়ে বের হয় কিনা। তুমি দেখো, এটা তো আমি আসলে দেখাইতে পারবো না, তাই না? এটা হচ্ছে অনুভূতির একটা বিষয়। বাংলার কিছু বর্ণ উচ্চারণ করতে গেলে তোমার নিজেকে অনুভূতি নিয়ে কাজ করতে হবে। তুমি দেখতে পারো যে স্মরণ উচ্চারণ করলে তোমার নাক দিয়ে মুখ দিয়ে যে বাতাস বের হয় কিনা, তাহলে বুঝবো যে হ্যাঁ, এটা ঠিক আছে। এম আই রাইট? আমি কি বুঝাতে পারছি? জি জি স্যার। স্যার। ওকে, তো একটু প্র্যাকটিস করে দেখতে পারো। ওকে, এবার হচ্ছে কি যে তালিবর্ষ, তারপর হচ্ছে ম, তালিবর্ষ একটা সা ন, আমরা কি বলি মানাস, সরি, উচ্চারণটা কেমনে বলি? শাম শান, শামশান বলি, শামশান বলি না, শ্মশান বলি। কি বলি? শ্মশান। এরপরে দন্তাস ম জফল আকার র, সামারক, সামারক না, আমরা কি বলি? সরি, সামারক, কিন্তু হ্যাঁ স্মারক বলি, স্মারক, স্মারক ইত্যাদি। এই হচ্ছে আমাদের 4 নাম্বার যেই আইটেম, সেই আইটেমের ব্যাখ্যা। বাকিরা যারা আছেন, ফারজানা, রিমা, রূপা, মঞ্জু, রিয়াজ, তানজিলা, বিথি, বুঝতে পারছো তো? কোনো প্রশ্ন আছে কি? স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে এবার যাচ্ছে আমাদের পরবর্তী যেই পয়েন্ট। আচ্ছা, এখানে কি বলছো, মানে কি ওটা কোনটা? আমি তো বুঝলাম না। তুমি এখানে যেটা লিখছো, এই অ্যালফাবেট তো এখানে নাই। তুমি কি লিখছো এটা ভাইয়া? এক্সেস টু ও মানে কি? এক্সেস কই আইলো এখান থেকে? আমি তো বুঝলাম না, এখানে তো এক্সেস কোনো ইয়াই নাই। তোমরা কি বুঝছো? ওর কমেন্টটা বুঝছো? আমি তো বুঝি নাই। আচ্ছা দেখো, তাহলে আমি যাই পরবর্তী 5 নাম্বার। 5 নাম্বারে কি বলতেছে একটু দেখবেন, হ্যাঁ। 5 নাম্বারটা ঠিক আমাদের আগের মতোই। আমার ওয়াইফাই চলে গেছে হঠাৎ করে। আচ্ছা, ওয়াইফাই কানেকশন দিব, একটু ওয়েট। হঠাৎ করে ওয়াইফাই কানেকশন ডিসকানেক্ট হয়ে গিয়েছে আর কি। একটু ওয়েট করো, আমি এখন এমবি কানেকশন দিয়ে চেষ্টা করতেছি ক্লাসটা কন্টিনিউ করার জন্য। একটু ওয়েট করো, হ্যাঁ, একটু লোডিং হচ্ছে, এমবিটা চালু করেছে তো এই জন্য একটু সময় লাগতেছে, একটু ওয়েট করো। ওয়াইফাইটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে এরকম হচ্ছে আর কি। জাস্ট একটু ওয়েট করো, আসলে আমার এমবি দিয়ে আমি করছি, কানেকশনটা দিয়েছি তো, একটু ওয়েট করো। এটা লোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে আর কি। হঠাৎ করে ডিসকানেকশন এর মতো হয়ে গেছে, একটু ওয়েট, কানেকশনটা একটু আসুক। আমার কি হঠাৎ করে ওয়াইফাইটা বন্ধ হয়ে যাওয়াতে এরকম হয়েছে আর কি। হ্যাঁ, এখন চলে আসবে ক্লাস। দুঃখজনক বিষয় একটা, আমার হঠাৎ করে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাওয়াতে আমার কানেকশন লস হয়েছে। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি চলে আসছি। স্যার শোনা যাচ্ছে। আসলে আমার হঠাৎ করে কানেকশন লস হয়েছে, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আমার ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছিল হঠাৎ করে, তো অনেকক্ষণ লোডিং হচ্ছিল আর কি। এমবি দিয়ে আমি এখন আবার জয়েন করছি, আবার এই যে আমি ওয়াইফাই চালু করছি, একটু পরে আবার ঠিক হয়ে যাবে আশা করি। ওকে, তাহলে চলো আমরা যেখানে বলতেছিলাম আর কি, আলোচনা যেখানে ছিলাম, যে শব্দের মধ্যে বা শেষে ম ফলা থাকলে সেটা কি হবে। তো শব্দের মাঝখানে বা শেষে,
হ্যাঁ, প্রশ্ন করবা? স্যার স্পষ্ট দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট, আমি ওয়াইফাই চালু করতেছি। ওয়েট, এমবি দিয়েছিলাম তো, একটু ওয়েট করো। এখন দেখতে পাবো একটু পরে। হ্যাঁ, আমি যে এবার ওয়াইফাই চালু করছি, একটু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার আসবে আশা করি। হ্যাঁ, একটু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যে স্পষ্ট দেখতে পাবা। হ্যাঁ, একটু ওয়েট। কায়ুম, আদিবা, রিমা, লাবণী, রূপা, রিয়াজ, তানজিলা, বিথি, একটু ওয়েট করো। হ্যাঁ, আমি আছি, একটু লোডিং হচ্ছে। এবার ঠিক হবে, এবার মেবি ঠিক হয়ে গেছে। দেখো তো, দেখা যাচ্ছে কি? ক্লিয়ার দেখতে পাচ্ছ? ওকে। ক্লিয়ার। জি। তো যে বলতেছিলাম 5 নাম্বার নিয়মে যেখানে ছিলাম, 5 নাম্বার নিয়ম থেকে আলোচনা করি, মনোযোগ দিও। বলতেছে যে আমাদের শব্দের মাঝখানে বা শেষে যদি ম ফলা থাকে, তাহলে কি উচ্চারণ করব নাকি করব না? তো থাকলে যেই বর্ণের নিচে থাকবে সেই বর্ণর দ্বিতীয় উচ্চারণ হয়ে থাকে, মানে দুইবার উচ্চারণ হয়, ঠিক ব ফলার মতো। এবং ম ফলা যুক্ত হলে আশ্রয়ী ব্যঞ্জন বর্ণের স্বরধ্বনিকে সানুনাসিক করে। এটা তো জানো আগে, সানুনাসিক মানে কি? যেই শব্দটা উচ্চারণ করার ক্ষেত্রে মুখ দিয়েও বের হবে বাতাস, নাক দিয়েও বের হবে। এখন কথা হচ্ছে, আমরা তাহলে দেখি এই জায়গার মধ্যে উদাহরণ দেখলে বুঝবা। লেখছে কি? ছ, তারপর লেখা দ, আর নিচে ম ফলা। সরি, ম ফলা কিন্তু ছিল আগে সামনে, শব্দের শুরুতে ম ফলা ছিল আগেরগুলোতে, আর এখানে কি শব্দের শেষে। তো ব ফলার মতো, যেমন ব ফলা শব্দের শেষে থাকলে যেই শব্দ নিচে থাকবে সেই শব্দটা দুইবার উচ্চারণ করতে হবে, ঠিক এখানেও সেম। এখানে ম ফলা আছে এই শব্দটা শেষের দিকে, এই জন্য এই দ কথাটা দুইবার উচ্চারিত হবে। ছদ্ম, ছদ্ম, এই যে ছদ্ম, ছদ্ম উচ্চারণ করো সবাই, ছদ্ম। হ্যাঁ, ছদ্ম। তার মানে এখানে এই দটা দুইবার উচ্চারিত হচ্ছে, কারণ কি ম ফলা কি দয়ের নিচে আছে। আমরা তো বলি না যে ছদ্ম, ছদ্ম বলি, ছদ্ম বলি না, ছদ্ম বলি। এবার হচ্ছে, এবার দেখো প, দ, তারপর হচ্ছে ম, পদ্ম, পদ্ম। ঠিক আছে, আমরা উচ্চারণটা করি কি পদ্ম। ওকে। এবার হচ্ছে আবার দেখো রো, তালিবর্ষ সি ম, আমরা কি বলি? রশ্মি। আমরা কি রশ্মি বলি? কি বলি? রশ্মি, রশ্মি, রশ্মি বলি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপারটা। আমরা যখন উচ্চারণ করব, উচ্চারণ করলে এমনিতে আমাদের কি উচ্চারণটা মিলে যাবে, এটা জাস্ট গেস করতে হবে ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের প্রথম 5টার উদাহরণ। আমাকে জানাও এই 5টা উদাহরণে বা 5টা গঠনে কোনো প্রশ্ন আছে কি কারো? না স্যার, প্রশ্ন নেই। ওকে, এবার আমরা আসি 6 নাম্বার। হ্যাঁ, 6 নাম্বার আসি। তো 6 নম্বরে বলতেছি কি, যে শব্দ মধ্যস্থিত স্বরেয় রস্যি দীর্ঘই রস্যু দীর্ঘ রি ও জ ফলার আগে থাকলে সেই স্বরেয় এর উচ্চারণ সাধারণত ও কারের মতো হয়। এটা একটু ডিফিকাল্ট লাগবে দেখতে তোমাদের। আমি পড়াবো 8টাই, যে 5টা সহজ লাগবে সেই 5টা তুমি লিখবা, মনে রাখবা আর কি। যেমন সুমতি, সুমতি। দেখো এখানে আমাদের জ ফলা কিন্তু নাই, এখানে কি নাই? জ ফলা নাই। রস্বীকার তো আছে, যে রস্বীকার, তো রস্বীকারের আগে আমাদের একটা স্বরেও আছে, যে স্বরেও, যদিও বুঝবা না। সু, সু, স এর মধ্যে অ আছে, স এর মধ্যে কি আছে? অ। তো রস্বীকারের আগে কি আছে আমাদের? অ আছে। তো এই জন্য আমরা এখানে এই যে মটা যে আছে, এই যে ম, এই মটা ও এর মতো উচ্চারণ হবে, সুমতি, সুমতি। ঠিক আছে, সুমতি মানে এই যে রস্বীকারের আগের যে শব্দটা সেটা কি হবে? ও এর মতো হবে, স্বরের মতো না হয় কি হবে? ও এর মতো, সুমতি। আমরা তো বলি না যে সুমতি, সুমতি, আমরা তো এটা বলি না, আমি কি বলি? সুমতি, সুমতি, মানে মটা ওকার হয়ে যাবে আর কি। উদাহরণ বুঝতে পারছো? জাস্ট একটু ডিফিকাল্ট লাগবে এটা যদি বুঝতে, সব কিছু ম্যাচিং হবে না। 2 নম্বর দেখলে ইজিলি বুঝবো। দেখো জফল আছে, জফলা আছে। হ্যাঁ, জফলার আগে থাকলে, জফলার আগে আছে
তো এখানে জফরের আগে যে আছে ল, এই যে লটা আছে এই লটা কিন্তু ওর মতো হবে, আলস্য। দেখো আলস্য, আলস্য, এই যে ও এর মতো উচ্চারণ হয়েছে। আমরা কিন্তু এই লটাকে স্বরের মতো বলি নাই, আলস্য, আলস্য এমনি বলি, আমি বলছি কি আলস্য, আলস্য। মানে উচ্চারণ করতে 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 তুমি উচ্চারণগুলো বুঝবা, আদারওয়াইজ উচ্চারণ বুঝবা না। উচ্চারণগুলো মুখস্থ বিষয় না, হচ্ছে উচ্চারণ করতে করতে প্র্যাকটিস হবে, তো তুমি বুঝবা। দেখো তো যে আলস্য, এই যে উদাহরণটা বলছি, বুঝতে পারছো কি এবার? আলস্য। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে তরুণী, তরুণী, এই যে দ্বিকারের আগে বসিনোর আছে, তাহলে আমরা এটা কি করব, রৌকার রো লিখবো, তরুণী, এই যে রৌণী, তরুণী, এই যে লেখা আছে তরুণী, তরুণী। এই যে এরপরে সমভূমি, সমভূমি, এই যে মৌকার ম হয়েছে, সমভূমি ইত্যাদি। তো যদিও এই 6 নাম্বার একটু ঝামেলাপূর্ণ, এটা যদি নাও দাও কোনো সমস্যা নেই, যে কোনো 5টা, তো আমি 8টাই দেখাবো, আর 2টা বাকি আছে। মোটামুটি বুঝছো তো 6 নাম্বারটা মোটামুটি ক্লিয়ার? রেসপন্স করে একটু। জি জি। এবার 7, এবার হচ্ছে 7 নাম্বারে আমরা আসি। সাধারণত শব্দের শুরুতে এ কারের পরে যদিও স্বরেয় বা স্বরায়া থাকে, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা খুবই সহজ, এটা দিও। সাধারণত শব্দের শুরুতে, আদ্য মানে শুরু, সাধারণত শব্দের শুরুতে এ কারের পরে স্বরেয় বা স্বরায়া থাকলে এ কার এর মতো উচ্চারণ হয় না, এ হয়, এ। আসলে স্বরেয় জফল আকার এ কারের মতো উচ্চারণ হয়। এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে কি এ, এ কারের মতো উচ্চারণ হয়। যেমন আমরা কি বলি এখন, আমরা কি বলি এখন, এখন বলি নাকি বলি এখন? উচ্চারণ করো সবাই, এখন। এখন, এখন। এখন, এখন। আবার খউকার হয়ে যায়, ঠিক আছে? আমরা বলি না কিন্তু এখন, আমরা কি বলি এখন, এ এ, এখন বলি না, এখন না বলে বলি এখন, এখন। অনেক কষ্ট, বুঝছো, উচ্চারণ করতে নেই কষ্ট। বুঝতেছো তো নাকি? কথা বলো। এখন, জি স্যার, উচ্চারণ করতে পারছি, তারপর দেখি হ্যাঁ উচ্চারণ করলে আবার হাসিও পায় বেশি। স্যার হ্যাঁ হ্যাঁ হাসি পাই যে। হ্যাঁ, আসলেই। আবার দেখো যে কয়কার কে মন, কে মন, আমরা কি বলি কে মন, কে মন বলি নাকি বলি কেমন, কেমন, কেমন। কেমন, হ্যাঁ ওই যে কেমন। আমরা বলি না যে তুমি কেমন আছো, আমরা কি বলি তুমি কেমন আছো, তুমি কেমন আছো, এটা আর কি। তো এরপর হচ্ছে এই যে একা, একা, আমার খুব একা একা লাগে, আমরা কি এগুলো বলি? আমরা বলি না, আমরা কি বলি আমার অনেক একা একা লাগে, একা একা। বুঝতেছো? রেসপন্স করেন। আগস্টে টিভি খেলাম। হ্যাঁ, কি বল, কি বললা, ইয়া নাম জানি কি, কায়ুম, কি বললা একটু আগে? বলতে গেলে বলছি আমার বলো, শব্দ আসে না ভালো করে, শুনতে পাইনি। স্যার। স্যার বলছিলাম যে আপনি বললেন না একা একা লাগে, তাই জন্য বলছিলাম যে টিভি খেলাম। এই কাহিনী তো, আসতে বলো, আসতে বলো। আচ্ছা হ্যাঁ বলো, তানজিলা বলো, তানজিলা কিছু স্যার, বলতে। আমাদের কি পরীক্ষার সময় এই যে টাকাটা এইটাও কি লিখতে হবে উদাহরণে? উদাহরণে হ্যাঁ এটাও লিখে দিতে হবে। অবশ্যই, ভালো একটা প্রশ্ন করছো তানজিলা। আমাদের এই যে এখন যেটা আছে না, আমরা এটা লিখে এটার সঠিক উচ্চারণটাও লিখে দিব, দুইটা দিতে হবে। আমরা যে উচ্চারণ করি, উচ্চারণগুলো কীভাবে করি সেটা আমাদের ব্র্যাকের মধ্যে লিখতে হবে। খুবই দুর্দান্ত তো করেছো, থ্যাংক ইউ, সরি দুর্দান্ত প্রশ্ন করেছো, থ্যাংক ইউ তানজিলা। তো তানজিলার এই প্রশ্নের মাধ্যমে সবাইকে বলে দিলাম, যদিও আমার প্রথমে বলা উচিত ছিল, আমার খেয়াল ছিল না।
থ্যাংক ইউ সো মাচ তানজিলাকে। ওকে, তো আমরা যে কাজটা করব, আমরা প্রত্যেকটা দেখো আমাদের প্রত্যেকটা উদাহরণ যে আছে একবার প্রথম থেকে শুরু করে আমরা যে প্রত্যেকটা পড়ছিলাম যে অতি, নদী, তরু, এগুলো সব আমাদের যখন লিখবার সময় লিখবো আর উচ্চারণ দিয়ে লিখবো। যখন নিয়ম এটা হচ্ছে উচ্চারণ, প্রত্যেকটা আমরা লেখার নিয়ম পাশাপাশি কি করব, ব্র্যাকেট দিয়ে উচ্চারণের যে নিয়মটা সেটা আমি লিখে দেব। থ্যাংক ইউ সো মাচ তানজিলা, খুবই সুন্দর দুর্দান্ত উত্তর দিয়েছো। দুরু প্রশ্ন করেছো দুর্দান্ত। এই প্রশ্নের মধ্যে মোটামুটি সবাইকে আজকের ফার্স্ট ক্লাসে এটা বুঝা দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো দেখছো আসলে ক্লাস করলে যদি ক্লাসে একটা প্রশ্ন করো, সেই প্রশ্নটা কিন্তু তোমার সাথে সাথে সারা বাংলাদেশের সবারই শেখা হয়ে যায়। কারণ এই ক্লাসটা তো ইউটিউবে আপলোড হবে ইনশাল্লাহ, এই ক্লাসটা দেখবে সবাই, তো যারা দেখবে তারা তো শিখবে, তো সবারই উপকার হলো। তো একজন প্রশ্ন করলে সবারই শেখা হয়, সবার উপকার হয়। এই জন্য বেশি বেশি ক্লাস করা দরকার, বেশি বেশি পড়া দরকার, অ্যাক্টিভ থাকা দরকার, নিয়মিত পড়া নেওয়া দরকার, ঠিক আছে? তো মোটামুটি বুঝতে পারছো, ব্যাখ্যাটা কমপ্লিট হয়েছে। এবার আমরা যাই পরবর্তী। লাস্ট অফ অল দেওয়া আছে উদাহরণটা কি, যেন, আমরা কি বলি, যেন, যেন ইত্যাদি। ওকে, 7 নাম্বারটা কমপ্লিট। সর্বশেষ যেই 8 নাম্বারটা বাকি আছে, আমরা সেই 8 নাম্বারটাই আলোচনা করতেছি। দেখো, তো 8 নাম্বারের মধ্যে বলতেছি কি, 8 নাম্বারটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের আমি জানাবো বা বুঝাবো, একটু মনোযোগ দিও। 8 নাম্বারে বলতেছে, এটা খুবই সহজ, এটা তোমরা আগে থেকেই জানো, জাস্ট এখন আমরা গ্রামার নিয়ম অনুযায়ী শিখলাম আর কি, শিখবো এটা। হ এর সঙ্গে জ ফলা যুক্ত হলে হ এর নিজস্ব কোনো উচ্চারণ থাকে না। অর্থাৎ হ এর সাথে যদি জ ফলা হয় তাহলে এই হ এর নিজস্ব কোনো উচ্চারণ হয় না। জ এর দ্বিতীয় উচ্চারণ হয়, মানে জ ফলা দুইবার উচ্চারিত হয়। প্রথম যেই জ ফলার জ উচ্চারণ হবে, প্রথমটি হবে অল্প প্রাণ হসন্ত জ, এবং পরের যে জ উচ্চারণ হবে সেটা হবে দ্বিতীয় মহাপ্রাণ জ, এবং এর সাথে ওকারান্ত হবে, ওকারান্ত হবে। তো এখানে অনেক কিছুই বলছে, আমি ধাপে ধাপে বোঝাচ্ছি। প্রথমত মনে রাখবা, হ এর সাথে যদি জ ফলা থাকে তাহলে এখানে হ উচ্চারণ হবে না। যেমন দন্তাস্য হ জ ফলা, আমরা কি বলি, সহ্য, আমরা কি এটা সহ্য বলি, কি বলি বলো তো, সহ্য বলি, আমরা কিন্তু সহ্য বলি না, ঠিক আছে? তো এই যে হ এর পর যখন জ ফলা থাকবে তখন আমাদের হ উচ্চারণই হবে না। এই যে জ ফলা দুইবার হবে, সোজ জো, দেখো সোজ জো দুইবার, একবার না কিন্তু। প্রথমটা হচ্ছে ভোরগার জ, পরেরটা হচ্ছে জহ, এই যে জহ, ঠিক আছে? তো এখন এই প্রথম যে জ, এটাকে বলা হয় অল্প প্রাণ হসন্ত জ, আর পরের যে জ এটাকে বলা হয় দ্বিতীয় মহাপ্রাণ জ। এ অল্প প্রাণ মহাপ্রাণ এগুলো কি, এখন আমি এটা বলি। অল্প প্রাণ এটার মানে হচ্ছে যেই বর্ণ উচ্চারণ করতে কম কষ্ট হয়, বেশি জোর দিতে হয় না, তাকে বলে অল্প প্রাণ, অল্প প্রাণ বর্ণ। আমি বলতেছি যে সকল বর্ণ উচ্চারণ করতে গেলে বেশি কষ্ট করতে হয় না বা বেশি জোর দিতে হয় না, অল্পতেই উচ্চারণ করা যায়, তাকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি বা অল্প প্রাণ বর্ণ। যেমন আমরা যদি বলি গরুর গ আর গহ, এর মধ্যে কোনটাকে জোরে উচ্চারণ করতে হয়, কোনটাকে সিম্পলি উচ্চারণ করা যায় বলো তো? আচ্ছা বলো, গরুর গ কি উচ্চারণ করতে বেশি কষ্ট নাকি গহ উচ্চারণ করতে বেশি কষ্ট? গহ, গহ, কারণ দেখো গহ মানে সব একবারে মুখ থেকে একবারে পেট থেকে বের করে দিতে হয়, দেখছো? গহ অনেক জোর দিয়ে বলতে, আর গরুর গ, গ গ উচ্চারণ করো গ, মানে একবার সিম্পল। হ্যাঁ হ্যাঁ গহ, তাহলে একবারে তোমার মুখ থেকে পেট থেকে নিয়ে সব বের করে দিতে হয়। তার মানে এটাই হচ্ছে তোমার অল্প প্রাণ আর হচ্ছে মহাপ্রাণের উদাহরণ।
ঠিক আছে, সিম্পলি গ, এটা আমরা সিম্পলি উচ্চারণ করতে পারি, এটা বেশি জোর দিতে হয় না। তো এটাকে বলা হয় কি অল্প প্রাণ বর্ণ গ। দেখো বর্গজ জ বা যা জ, এটা হচ্ছে জ, আর এটা হচ্ছে কি জহ, জহ। বর্গজ উচ্চারণ করতে কিন্তু সহজ, জ জ, এটা হচ্ছে কি জহ, উচ্চারণ করো জহ। তো এটা কিন্তু অনেক কষ্ট ভিতর থেকে বের করতে হয় কথাগুলো। আচ্ছা এরপরে দেখো, এটা বুঝতে পারছো, এই যে অল্প প্রাণ বলতে বুঝতে পারছো, বাকি বাচ্চারা কথা বলো, অল্প প্রাণে উদাহরণটা বুঝছো কিনা? জি স্যার, অল্পবান দীর্ঘবান দুটাই বলছি। আচ্ছা এবার হচ্ছে মহাপ্রাণ, মহাপ্রাণে আসি। যে সকল বর্ণ উচ্চারণ করতে অনেক কষ্ট, অনেক বেগ পেতে হয়, অনেক জোরে উচ্চারণ করতে হয়, তাদেরকে বলা কি মহাপ্রাণ। তো মহাপ্রাণে আবার ক্যাটাগরি আছে, প্রথম মহাপ্রাণ, দ্বিতীয় মহাপ্রাণ, এর মধ্যে দ্বিতীয় মহাপ্রাণ। তো ওই যে আমরা যে বললাম গহ, গহ করতে কিন্তু অনেক জোরে উচ্চারণ করতে হয়, আবার কি জহ, অনেক জোরে উচ্চারণ করতে হচ্ছে মহাপ্রাণ। ওকে, আশা করি বুঝতে পারছো। বাংলার ক্লাস আসলে একটু ইন্টারেস্টিং হয়। আসলে বাংলা ক্লাস ইন্টারেস্টিং না হলে বাংলা এতটা মজাদার করে কেউ পড়তো না। তোমরা সবাই জানো অনলাইনে বন্দি পাঠশালায় একজন তুখোর মানুষ আছে যে বাংলা পড়ায়, তানভীর স্যার নামে চিনে, আমার মতো দেখতে চিকন চাকন, আমিও চিকন চাকন। তো তার বাংলা পড়ার স্টাইল দেখলে তোমার কাছে মনে হবে যে সারাদিন বাংলাই পড়ি, সিরিয়াসলি। কারণ সে যখন কোর্সে বাংলা পড়ায় তখন তো আরও অনেক মজা দিয়ে পড়ায়। আমি তো আসলে তার কোর্সের কোনো ক্লাস দেখি না, কিন্তু কিছু কিছু ক্লাস যখন ফেসবুকে তার পেজে ছাড়ে বা ইউটিউবে কিছু ক্লাস দেখি, তখন দেখা যায়, হ্যাঁ ওই যে আদিবার কাছে 2টা বইও আছে, তখন দেখা যায় যে তার যে বচন ভঙ্গি, হ্যাঁ বাংলা বাস প্রথম ও দ্বিতীয় প্রথম, হ্যাঁ বইগুলো খুবই দুর্দান্ত। তুমি যদি চাও বাংলা বাস বইগুলো কিনতে পারো, সবাইকে বলি, কারণ বাংলার এই বইগুলো খুবই দুর্দান্ত। আমি অর্ডার করছি অলরেডি, কিন্তু আসে নাই নাকি? আচ্ছা যাক, হ্যাঁ তো আসলে বাংলার জন্য তানবীর স্যারের বাংলা যে বইগুলো আছে, ব্যাকরণ বলো, প্রথম একবারে তুখোর বই। বাংলা যদি কেউ ভাষাও পড়তে চাও, এই বইগুলো পড়লে মোটামুটি একবার কমন ইনশাল্লাহ। আসলে বাংলাটা যদি তোমাকে যদি মজা নিয়ে কে না শিখায়, বাংলা প্রথম পত্র হোক বা দ্বিতীয় পত্র হোক, তুমি বাংলা পড়া কিন্তু তেমন কোনো টেস্ট পাবা না, বাংলার প্রতি তোমার কোনো ইন্টারেস্ট থাকবে না। তো এই জন্য বাংলা যারা পড়ে তাদেরকে একটু করতে হয়, কৌতূহলী হতে হয় বা কৌতুক টাইপের হতে হয়, বা একটু ছন্দ চন্দ্রদ্য দিয়ে একটু রসিকতা দিয়ে পড়াইতে হয় আর কি। বলো স্যার, এটা আমি তার সাথে কথা বলা যাবে? হ্যাঁ বলো, সমস্যা নেই, আদিবা বলো, ওর সাথে কথা বলো একটু। বলো তুমি। হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম যে আপনি যে বইটা অর্ডার করছেন, পেমেন্টটা কি আগে করছিলেন? হ্যাঁ পেমেন্টটা আগে করতে হয়। আপনি কয়দিনের মধ্যে পাইছেন বইটা? 7 দিনের ভেতরে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা তো যারা কিনতে চাও তোমরা অর্ডার করে নিও। ওই যে দেখা যায় ডেলিভারি করতে দেরি হয়, কারণ অনেক থাকে তো, তাহলে অর্ডার থাকে তো অনেক, এই জন্য দেখা যায় দেরি হয় আর কি। আচ্ছা তো মোটামুটি বুঝতে পারছো, এটা হচ্ছে বিষয়। তো আসলে বাংলা আমি তো আসলে বাংলা পড়াই নাই তেমন, বা পড়াই না বাংলা বলতে গেলে, তারপরও চেষ্টা করতেছি বাংলা পড়ানোর জন্য। আর আজকে তো ফার্স্ট ক্লাস বাংলার তোমাদের নিয়ে, তো বাংলা পড়াতে গেলে তো একটু রসকস দিতেই হয়। তো আল্লাহর মতে আজকে বাংলা দ্বিতীয় পত্রে রসকস একটু হইলেও তোমরা পাইছো, যদিও আমি এরকমভাবে রসকস এর কোনো কথা বলি নাই, তারপর উচ্চারণ করতে গিয়ে আমরা নিজেরাই হাসছি বা একটু মজা পাইছি। আসলে এটা হচ্ছে বিষয় ইন্টারেস্টিং আর কি, ইন্টারেস্টিং থাকলে সেই ক্লাসটা মজা হয়, যে কোনো সাবজেক্টের ক্লাসই হোক সেটা। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরবর্তীতে আমাদের একটা নোট লিখছে, আমরা তো 8টা উদাহরণ পড়ছি, একটু বাকি আছে লাস্টে, এগুলো দেখো। ঐতি হজফল, আমরা কি ঐতিহ্য বলি? আমরা ঐতিহ্য বলি না, আমরা বলি ঐতিহ্য। ঐতিহ্য উচ্চারণ করে দেখবা, প্রথম জ উচ্চারণ করতে সহজ, পরেরটা কিন্তু অনেক জোরে। ঐতিহ্য, ঐতিহ্য উচ্চারণ করো তো সবাই। দেখো তোমাদের উচ্চারণ করতে গেলে পরেরটা, হ্যাঁ অনেকটা কষ্ট হবে, পরেরটা উচ্চারণ করতে অনেক কষ্ট হবে। ঐতিহ্য, থ্যাংক ইউ লাবণী, রেসপন্স করতেছো। আসলে ভয়েসে উচ্চারণ করাটা আমার কাছে অনেকটা ভালো লাগে, কিন্তু অনেক পোলাপাইন আছে, অনেক বাচ্চারা আছে ভয়েসে কথা বলতেই চায় না।
যাক সেক্ষেত্রে লাবণী, তারপর হচ্ছে কুলসুম, তারপর হচ্ছে অনেকেই কায়ুম, তার অনেকেই উচ্চারণ করছো ভয়েসে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা আমার সার্থক হয়েছে সেক্ষেত্রে। এবার হচ্ছে রসুল হ জফল, আমরা কি বলি উহ, উহ বলি না, আমরা কি বলি উজ্জ, উজ্জ ইত্যাদি। তো এরপরে নোটে বলছে যে পরীক্ষা খাতায় 5টি নিয়ম লিখলেই যথেষ্ট, তোমাদের অনুশীলনের সুবিধার্থে অতিরিক্ত নিয়ম আলোচনা করা হয়েছে। আমাদের তো লিখতে হবে 5টা, তো আমি তোমাদের শেখালাম কয়টা, 8টা। এই 8টার মধ্যে যেই 5টা তোমার কাছে সবচেয়ে ইজি মনে হবে, সবচেয়ে সহজ মনে হবে, সেই 5টাই তুমি ভালো করে পড়বা প্লাস লিখবা। লিখতে হবে, প্রচুর লিখতে হবে, শুধু পড়লেই হবে না, লিখতে হবে প্রচুর, তাহলে তোমার মনে থাকবে। আর উচ্চারণ করবা, উচ্চারণ করলে আরো ইজি হবে এই উচ্চারণের অংশগুলো। এখন বলো। হ্যাঁ, পরীক্ষার মধ্যে কি এই একটা থেকেই আসবে? আসলে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসলে এই 5টা, মানে 8টা থেকে 5টাই দিবা। এই প্রশ্নটা আসলে এই 8টা থেকে 5টা দিবা, কারণ এই প্রশ্নটা অনেকবার আসছে। বুঝতে পারছো? জি স্যার, জি। তো মোটামুটি মাশাআল্লাহ অনেকটাই লং ক্লাস করছো, আব্দুল কায়ুম, আদিবা, ফারজানা, রিমা, লাবণী, রূপা। তো মোটামুটি আমাকে জানা যতটুকু পড়াইছি পুরো ক্লাসটা কি ভালো করে বুঝতে পেরেছো? জি স্যার, আলহামদুলিল্লাহ অনেকটাই বুঝছি। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম যে তোমরাও ক্লাস বুঝতে পারছো বা আমিও তোমাদেরকে বুঝাইতে পারছি, এটা আমার সার্থকতা। তো এজন্যই বলি যে আমরা ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করব, ক্লাসগুলো যাতে মিস না হয়। আর যারা ক্লাস ইউটিউব থেকে দেখতেছো, তোমাদের কিন্তু জুমে ক্লাসটা করা সবচেয়ে প্রয়োজন, কারণ জুমে ক্লাস করলে তোমরা বাস্তবে শিখতে পারবে, অনেকটা ইন্টারেস্টিং লাগবে লেখাপড়া। তো আজকে আমরা এই 8টা আইটেমের স্পেশাল বিবরণ, উদাহরণ সহ এবং স্পেশাল ক্লাসের মাধ্যমে আজকের প্রথম ক্লাসটা আমরা এখানেই লেকচার সেভ করতেছি। পরবর্তী সপ্তাহে আমরা পরবর্তী স্পেশাল যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই ক্লাস রাখতেছি, পরবর্তী ক্লাস অপেক্ষা থেকো এবং ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করো, ক্লাস যাতে নিয়মিত সবাই করে। আর বাড়ি কাজগুলো জমা দিও, আগামীকাল বাড়ি কাজ থাকবে, এই 8টা পয়েন্ট তোমরা খাতায় লিখে আমাকে দেখাবা, আমি ছবি দিয়ে দিব, এটা গ্রুপে ছবি পেয়ে যাবা। 8টা পয়েন্ট বাসায় খাতায় লিখে, না দেখে লিখে আমাকে দেখাবা। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।